হয় এবং পুরো ভবনের যে আগুন এবং ধোঁয়া এটা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় 8:30 পর্যন্ত বাজছে। তো এই যে সচিবালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, এখানকার আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের 22 বা 23টা ইউনিট বা 20টা ইউনিটের যদি 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে, তাহলে এখানে একটা স্বাভাবিক প্রশ্ন আসে যে পুরান ঢাকার মতো বা ঢাকা শহরে মিরপুর বা তেজগাঁওয়ের মতো যে ভিজি ভিজি যে এলাকাগুলো আছে, এই আবাসিক এলাকায় যদি কোনো ভবনে আগুন লাগে, তো এক ভবনের আগুন তো 10টা ভবনে চলে যাবে। তো ওই ভবনের আগুন নিয়ন্ত্রণ করে মানুষের উদ্ধার করতে তো এরকম তাদের 6 দিন লাগবে। তো আমাদের স্বাভাবিক প্রশ্ন যে এখানে যে আগুনটা লেগেছে, এখানে কিন্তু আগুন যদি স্বাভাবিক আগুন হতো, এক জায়গায় লাগলে পূর্ব দিকে লাগলে আস্তে আস্তে পশ্চিম দিকে যেত এক সিরিয়ালে, কিন্তু আমরা ভবনে দেখতে পাই পূর্ব দিকে আসছে শেষ মাথায়, পশ্চিম দিকে আছে আর মাঝ বরাবর আগুন। এখন ফায়ার সার্ভিসে যে ব্রিফ করছে তাদের ব্রিফ অনুযায়ী এটা শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট চললে দেখা যায় বিদ্যুতের কারণে 2-3 জায়গায় আগুন লাগতে পারে, 4 জায়গায় লাগতে পারে, একটা স্বাভাবিক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আশঙ্কা করছি যে বাংলাদেশের যে পতিত যে সরকার, সাবেক শেখ হাসিনা সরকার, স্বৈরাচার সরকার, যে লুটপাট করেছিল, যে অরাজকতা করেছিল, যে মানুষকে হত্যা করেছিল, তারা যে টেন্ডারবাজি করেছিল, তারা যে দুর্নীতি করেছে, মেগা প্রকল্পের নামে যাদের মেগা দুর্নীতি করেছিল, টাকা পয়সা লুটপাট করেছিল, তাদের যে অপকর্মগুলো আছে, এই অপকর্মগুলো ঢাকার জন্য তারা হয়তোবা তাদের যে নথিপত্রগুলো আছে এগুলো ধ্বংস করে দিয়েছে। আসিফ মাহমুদ আমাদের ক্রীড়া উপদেষ্টা, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন আমাদের সাথে একসাথে আন্দোলন করেছি, 6 তারিখ থেকে ভাইয়ের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা আন্দোলন করেছিলাম। তো ভাই সকালে পোস্ট করেছে যে আমরা সংস্কারের উদ্দেশ্যে, তাদের বিচারের উদ্দেশ্যে আমরা বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছিলাম, তারা এই নথিগুলো ধ্বংস করে দিয়েছে। তো যারা ধ্বংস করেছে ভাই ফেসবুকে বলেছে, যারা ধ্বংস করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে, তাদের কঠিন বিচার করা হবে। আমরা এই কথার উপর আমরা বিশ্বাস রাখি যে অবশ্যই তাদের বিচার চাই আমরা, যারা এর সাথে জড়িত এবং সাবেক সরকারের 16 বছরে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের অবশ্যই বিচার কার্যকর করতে হবে। শুধু তদন্ত কমিটির মাধ্যমে প্রতিটি সরকারের আমলে আমরা দেখেছি তদন্ত কমিটি গঠন করা হতো, কিন্তু তদন্ত করতে করতে 16 বছর চলে গেছে, সে দেশ থেকে পালিয়েছে, কোনো বিচারও হয়নি, কোনো তদন্ত হয়নি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত কমিটি গঠন করে তদন্ত বাস্তবায়ন করা, তদন্ত কমিটি গঠন করে তাদের দোষীদের অবশ্যই শাস্তি বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আহ্বান জানাবো, যেহেতু এটা আমাদের সরকার, আমরা চাই এই সরকারকে সংস্কারের সুযোগ দেওয়া হোক। বিভিন্ন সেক্টর ফায়ার সার্ভিসের যদি 2টা ক্রেনের যা 4টা ক্রেন থাকতো, আগুন 6 ঘন্টার জায়গা 3 ঘন্টা আগুন নিভে যেত, যদি 6টা থাকতো 1 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আসতো। তো আমরা চাই বাংলাদেশের প্রতিটা সেক্টর ফায়ার সার্ভিস সক্ষমতা বৃদ্ধি করা হোক, পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হোক, দেশপ্রেমিক পুলিশদের নিয়োগ করা হোক, 16 বছরে যেই সকল দলীয় ক্যাডার নিয়োগ করা হচ্ছে তাদেরকে বিভিন্ন সেক্টর থেকে বাতিল করা, পুলিশ বলেন আর বিভিন্ন আমলা বলেন, সব জায়গা থেকে দলীয় যারা আছে, যে কোনো দলের হতে পারে, সেই আওয়ামী লীগের আমলে যারা নিয়োগ হচ্ছে তারা যেমন এখান থেকে বহিষ্কার করতে হবে। বিএনপি আসে, যে পরবর্তী বিএনপি জামাত বা গণ অধিকার পরিষদ যদি নেতৃত্বে আসে, তারা যদি কেউ যেন দলীয় সরকার নিয়োগ না করে, অবশ্যই আমরা নিরপেক্ষ সরকার ব্যবস্থা চাই, জনগণের সরকার ব্যবস্থা চাই। আচ্ছা, সম্প্রতি আপনারা দেখেছেন, আপনি বলেছেন যে আসলে 6টার পরে আগুন আবার দাউ দাউ করে জ্বলেছে, তার মানে এটা আসলে কি বোঝা গেল? আপনি যে এর আগে তখন ফায়ার সার্ভিস তারা কিন্তু আগুন মোটামুটি নিয়ন্ত্রণে 6টার পরে আবার বেশি করে আগুন, 6:30 পর্যন্ত ট্রেনটা মাঝ বসছিল, ওই পশ্চিম দিকে আগুন নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু মাঝেটা যখন নিয়ন্ত্রণে আসে তখন পশ্চিম দিকে চলে যায়, পশ্চিম দিকে পুরোটা নিয়ন্ত্রণ করতে করতে মাঝের আগুনটা কী কারণে জানি ভিতরে আসছিল, এটা বাতাস বা যে কোনো কারণে বা যে কোনো বিস্ফোরণের কারণে মাঝের আগুন দাউ দাউ করে জ্বালা শুরু করে। এই জ্বালার কারণে মাঝে যে কালো দাগটা দেখা যায় বিল্ডিংয়ের, এই যে মাঝের কালো দাগটা ওই 6টার পরে যে আগুন হয়, এই আগুনের এই মাঝে এই ক্ষতি হয়। আচ্ছা, এটার পিছনে কি আওয়ামী লীগের কোনো হাত আছে কিনা আপনি কি মনে করেন? আমরা জানি যে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার সরকার পতন হয়েছে, তারা পতনের পরে তাদের ন্যূনতম কোনো আফসোস নাই, তাদের কোনো কষ্ট নাই, তারা মেট্রো রেল ধ্বংসের জন্য তারা মেট্রো রেল আগুন দিয়েছে, এই ক্ষতির জন্য তারা কান্না করেছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এই মেট্রোর জন্য কান্না করেছে, কিন্তু ছাত্রদেরকে আবু সাইদকে গুলি করা হয়েছে, মুখ থেকে গুলি করা শহীদ করা হয়েছে, এরকম অসংখ্য। তখন পর্যন্ত যেদিন মেট্রোটা আগুন লাগাচ্ছে তখন পর্যন্ত 100-এর উপর ভাই আমাদের শাহাদত বরণ করেছিল, কিন্তু 100 জনের জন্য সে কান্না করে নাই, সে মেট্রোর জন্য কান্না করেছে। অতএব আমরা আমরা এটা ধরে নিতে পারি যে তারা এই বিচার ব্যবস্থা বা তাদের যেই অপকর্মগুলো আছে এগুলো তারা ঢাকার জন্য, দুর্নীতিগুলো ঢাকার জন্য তারা এইগুলো কাজ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে বিডিআর বিদ্রোহের যে বিচার প্রক্রিয়া নিয়েও কার্যক্রম চলছে, অলরেডি সাবেক বিজিবি প্রধানকে গ্রেপ্তারও করা হয়েছে, তো সেটারও নথিপত্র এখানে
প্রস্তুত ছিল, তো সেই হিসেবে সেগুলো যে আমরা কিছুক্ষণ আগে বিডিআর কিছু সদস্য এখানে সাবেক মিডিয়া মুরব্বী ছিলেন। বলেছিলেন যে তারা আশঙ্কা করছে তাদের বিচারটা যদি সঠিকভাবে না হয়, সেটার জন্য আসলে এই নথিপত্রগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা আপনি কি মনে করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্বৈরাচার সরকার 8 সালে যখন নির্বাচনের মাধ্যমে আসলো ক্ষমতায়, আসার পরে সে প্রথম যে কূট কৌশলটা তার, সে দেশপ্রেমিক যেই সেনা কর্মকর্তা ছিল এদের দ্বারা বিডিআরকে হত্যা করেছে। আর এর দায়ে সেনা কর্মকর্তাগুলোদেরকে আবার কি করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এর দ্বারা কি হয়েছে, সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বিডিআরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিডিআর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভারত আমাদের উপর দাদাগিরি করতে পেরেছে, আমাদের ভাইদেরকে পুরস্কার করেছে, তারা হচ্ছে বিডিআর মানে বর্ডারে হত্যা করেছে, তারা সাহস পেয়েছে, আমাদের জেলেদেরকে তারা ধরে নিয়ে গেছে, তারা বিভিন্ন রকম অপকর্ম করার বাংলাদেশের উপর দাদাগিরি করার তারা সাহস পেয়েছে। যদি তারা এই কাজটা না করতো, যদি আমাদের দেশপ্রেমিক অফিসারে থাকতো, অবশ্যই তারা এগুলো প্রতিহত করতো। আরেকটা বিষয় হচ্ছে 13 সালে শাপলা চত্বরের ঘটনা। শাপলা চত্বরের ঘটনা পরে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি বলেছে যে একজনও মারা যায়নি, কয়েকজন আহত হয়েছে। কিন্তু আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আদিলুর রহমান, এনার একটা সংস্থা আছে অধিকারে সংবাদ প্রকাশিত হয়েছিল যে এখানে 56 জন, সংখ্যাটা মনে নেই, 56 বা একটা হিউজ পরিমাণ একটা সংখ্যা, যে এই পরিমাণ লোক মারা গেছে, এদের পরিপূর্ণ পরিচয় সহ উনি প্রকাশ করেছিল। এই প্রকাশ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যখন তাকে গ্রেপ্তার করা, তার মুক্তির জন্য আমরা শাহবাগে গণ অধিকার পরিষদ সম্মানিত সভাপতি বিভিন্ন নুরুল নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, কয়েকদিন আন্দোলন করেছিলাম। পরিপ্রেক্ষিতে তিনি মুক্তি পেয়েছে। এখন আল্লাহ তাকে সম্মান দিয়েছে, তিনি এখন অন্তর্বর্তীকারী সরকারের একজন উপদেষ্টা। তো আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে কেউ অপমানিত করতে পারে না, আর আল্লাহ যাকে ধ্বংস করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। এটা শেখ হাসিনা তার উজ্জ্বল উদাহরণ। তিনি 16 বছর বাংলাদেশ ছিল, তার বাপের দেশ, তার বাপ নেতৃত্ব দেশ স্বাধীন করেছে, কিন্তু সে তার দেশে থাকতে পারলো না। সে এত উন্নয়ন করলো কিন্তু সে উপভোগ করতে পারলো না।